রাত তখন 2টা। কুমিল্লার ছোট্ট একটি গ্রাম। উঠানে দাঁড়িয়ে আছে একটি ছেলে, রাসেল। পরনে তার একটা নতুন শার্ট, হাতে একটি পুরনো ট্রলি। ওই শার্টটি কিনে রেখেছিল তার মা ঈদের জন্য। কিন্তু এবার আর ভাগ্যের নির্মম পরিহাসে ঈদ পর্যন্ত অপেক্ষা করা হলো না। দরজার সামনে দাঁড়িয়ে মা এবং ছেলে শেষবারের মতো হাতের ফোনটি দিয়ে একটি ছবি তুলে রাখলো। ফ্ল্যাশ জ্বলে উঠলো। 1 সেকেন্ডের জন্য পুরো উঠানটা সাদা হয়ে গেল। একটা কথা শুরুতেই পরিষ্কার করে নিই, রাসেল কোনো বাস্তব চরিত্র নয়। রাসেল হচ্ছে লক্ষ লক্ষ প্রবাসী শ্রমিকের একজন প্রতিনিধি, একটা কম্পোজিট ক্যারেক্টার। রাসেলের গল্প হচ্ছে ওদের সবার গল্প, আর ওই রাসেলরাই ওই টাকাটা পাঠায়। তাই আজকে একটা প্রশ্ন নিয়ে বসেছি, আমাদের দেশের ইকোনমি আসলে চালিয়ে নিচ্ছে কারা? বিনিময়ে তাদেরকে আমরা কি দিচ্ছি? ওই যে এয়ারপোর্টে প্রবাসী লাউঞ্জে 2টো সিট, আর কিছু না। আমি রেজওয়ান, ওয়েলকাম টু দ্য ব্যাক এন্ড শো। 2025 সালটা ছিল রেকর্ডের বছর। 2025 সালে এক অর্থ বছরেই রেমিটেন্স এসেছে $33 বিলিয়ন, যা আগের 2024-25 অর্থ বছরের $30.3 বিলিয়ন চাইতে 10% বেশি। থামেন, এটা শুধু একটা সংখ্যা শুনে স্ক্রল করে যাবেন না। আসলে এই টাকাটা দিয়ে হয় কি, চলুন জেনে আসি। এই ডলার দিয়ে এই বিদেশ থেকে আমরা তেল কিনি, গম কিনি, ভোজ্য তেল কিনি। আবার এই ডলারের কারণে আমাদের টাকার মানটা সঠিক থাকে। তবে একটা বড় বিষয় হচ্ছে, একটা সময় আমাদের ডলারের পরিমাণ $24 বিলিয়ন নিচে নেমে গিয়েছিল। সেটি আবার এখন উঠে এসেছে $34 বিলিয়ন। ভাবুন তো, কে তুললো? সরকার, ব্যাংক, বিদেশি বিনিয়োগ? না, তুললো ওই লক্ষ লক্ষ রাসেলেরা। তাদের পাঠানো একটু একটু ডলার দিয়েই ভরে উঠল রিজার্ভ। শুকিয়ে যাওয়া একটা কুয়াকে তারা আবার ভরে তুললো। এই রিজার্ভটাই হলো আমাদের ঢাল। বিদেশি দেনা পরিশোধ করা, জরুরি আমদানি করা হয় এই রিজার্ভ থেকে। আর এই রিজার্ভ ফুরিয়ে গেলে কি হয় সেটা দেখার জন্য খুব বেশি দূরে যেতে হবে না। আমাদের পাশের দেশ শ্রীলঙ্কার দিকে তাকালেই হবে। আমরা নিজেরাও সেই খাদের কিনারা থেকে বেঁচে এসেছি, এবং এই যে আমাদের বাঁচিয়েছে যারা, তাদের নাম আমরা আসলে কেউই জানি না। কিন্তু ভাই, আমার তো বিদেশে কোনো আত্মীয় নাই, এই টাকার সাথে আমার সম্পর্ক কি? খুবই ভালো প্রশ্ন। খেয়াল করেন, রিজার্ভ যত শক্ত, টাকার মান তত স্থিতিশীল, জিনিসপত্রের দাম তত নিয়ন্ত্রণে। তার মানে ওই লক্ষ লক্ষ রাসেলদের পাঠানো রিয়াল, রিঙ্গিত কিংবা ডলারই আপনার বাজারের ব্যাগের দামটাও নিয়ন্ত্রণ করছে। দেশের বাইরে আপনার কেউ থাকুক বা না থাকুক, কিন্তু ওই যোদ্ধারাই এই দেশটাকে আসলে বাঁচিয়ে রেখেছে। আপনি শুধু উন্নয়ন দেখেন, কিন্তু এর পিছনের গল্পটা জানেন না। এবার দেখি ওই টাকাটা আসে কোথা থেকে। প্রায় অর্ধেকটাই আসে মধ্যপ্রাচ্য থেকে। গত অর্থ বছরে যত শ্রমিক বিদেশে গিয়েছে, তার প্রায় 86% শ্রমিকই গিয়েছে মধ্যপ্রাচ্যের এই 5টা দেশে, মানে গলফ 5। এই স্রোতটা আর থামেনি। চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে দেশ ছেড়েছে প্রায় 10 লক্ষের বেশি মানুষ। ওই 10 লাখেরই একজন হচ্ছে আমাদের সেই রাসেল। সে এখন একটা লেবার ক্যাম্পে। বাহিরের নিঃশ্বাস বন্ধ হয়ে আসা গরম, ভেতরে একটি মাত্র ফ্যান। একটি রুমে থাকে 5 থেকে 8 জন। প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা কনস্ট্রাকশন সাইটে কাজ। শরীরটা যেন আর তার নেই, ভাড়া দেওয়া। রাতে ফিরে রাসেল দেয়ালের দিকে তাকিয়ে থাকে। সেই দেয়ালে টাঙানো আছে সেই ছবিটা, মায়ের সাথে তোলা শেষ ছবি। ওখানে যখন সন্ধ্যা, তখন বাংলাদেশের রাত। সময়টাও যেন রাসেলকে ছেড়ে চলে গেছে। তারপরে এলো প্রথম বেতন, হাতে কয়েকটা রিয়ালের নোট, নিজের প্রথম কামাই। কিন্তু এই টাকা তো গায়ে মেখে রাখার জন্য না, এটা তো মায়ের ওষুধের জন্য, ছোট বোনের পড়াশোনার জন্য, কিংবা ভিটার ঋণটাও পরিশোধ করতে হবে। একটা টাকাও রাসেলের নিজের না, পুরোটাই দেশের জন্য। আর তখনই রাসেলের মাথায় একটা প্রশ্ন আসে, এই টাকাটা আমি দেশে পাঠাবো কিভাবে? আর তখনই জন্ম নেয় এক অদৃশ্য ভুতুড়ে নেটওয়ার্কের গল্প। লেবার ক্যাম্পের পাশে এক মামা, তিনি রাসেলকে বললেন, এত ঝামেলা করিস না, ব্যাংকে গিয়ে টাকা আমাকে দে, 1 ঘন্টার ভিতরে তোর মা টাকা পেয়ে যাবে। রাসেল তার হাতের রিয়ালটা দিয়ে দিল। আর ঠিক 1 ঘন্টা পরে কুমিল্লাতে রাসেলের মায়ের ফোনে বিকাশ থেকে একটা মেসেজ আসলো, টাকাটা ঢুকে গেছে। রিয়াল বর্ডার পার করলো না, কিন্তু টাকা ঠিকই পৌঁছে গেল। আর এই জাদুর নামই হচ্ছে হুন্ডি। হুন্ডি কিভাবে চলে সেই প্যাচে আজকে যাব না। আজকের প্রশ্ন হচ্ছে, রাসেল কেন ওই মামার কাছে গেল ব্যাংকে না গিয়ে? রাসেল কি অপরাধী? না, রাসেল অপরাধী না। রাসেল হুন্ডির কাছে যেতে বাধ্য হয়েছে। আর এই বাধ্যতার পেছনে রয়েছে 3টি সহজ কারণ। 1 নাম্বার, অনেকের কাছে একটাই মাত্র রাস্তা। রাসেলের মতো অনেকেই আছে অবৈধ, যাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই। ব্যাংক তো তাদের ছুতেও দেয় না, ব্যাংকের দরজা তাদের জন্য টোটালি বন্ধ। সো ওই রাসেলদের কাছে এই উপায় ছাড়া অন্য কোনো বৈধ উপায় আর নাই। 2 নাম্বার, রেটের গ্যাপ। আর এটাই সবচেয়ে বড় কারণ। রাসেলের কাগজপত্র ঠিক থাকলেও সে যদি হুন্ডিতে ব্যাংকের চাইতে বেশি রেটে টাকা পায়, তাহলে সে কেন ব্যাংকের কাছে যাবে? কারণ তার কাছে 2টা বাড়তি টাকা মানেই একবেলার বাজার।
এখানে দেশপ্রেম অদেশপ্রেমের কথা আসতেছে না, এখানে আসতে শুধুমাত্র বেঁচে থাকার লড়াইয়ের কথা। 3, সহজ। হুন্ডিয়াল আর রাসেলের এলাকারই লোক, নেই কোনো এনআইডি ভেরিফিকেশন, নেই কোনো লাইন, নেই কোনো কাগজপত্রের ঝামেলা, সে রাসেলের মায়ের কাছে টাকা পৌঁছে দিয়ে আসে। অন্যদিকে ব্যাংকে গেলে আছে কাগজপত্রের প্যাচ, এনআইডি ভেরিফিকেশন, বহুত কিছু। আবার হয়তো দেখা যাবে প্রবাসী গ্রামে ব্যাংকে সেই সুবিধাটাই নেই, আর এই গ্যাপটাকে কাজে লাগিয়ে দেশের রাঘব বোয়ালরা দেশের বাইরে টাকা পাচার করে। সেটা অনেক বড় একটা গল্প, সেটা অন্য একদিনের জন্য তো থাকে। আজকের পয়েন্টটা খুবই সহজ। রাসেল হুন্ডিতে যায় কারণ আমরা তাকে বাধ্য করি। ব্যাংকের রেট কম, ব্যাংকের দরজা তার জন্য বন্ধ, অনেক কাগজপত্রের ভেরিফিকেশনের মারপ্যাচ, ব্যাংকের সেবা তার গ্রামে পৌঁছায়নি। দোষটা রাসেলের না, দোষটা আমাদের সিস্টেমের। সময়টা অগস্ট 2024। পুরনো রেজিম বদলে গেল। হঠাৎ করে একটা সুইচ বন্ধ হয়ে গেল। যেসব রাঘব বোয়ালরা টাকা পাচার করতো তাদের ক্যাপিটাল ফ্লাইট হঠাৎ বন্ধ হয়ে গেল। হুন্ডি থমকে গেল এবং রেটের গ্যাপটাও কমে আসলো। ভুতুরে নেটওয়ার্কটা হঠাৎ চুপ হয়ে গেল, আর তখনই লিগ্যাল চ্যানেলে রেমিটেন্সের ঢল নেমে আসলো। কোরবানি ঈদের আগে চলতি মাসের প্রথম 23 দিনে প্রায় $3 বিলিয়ন রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি টাকায় যার পরিমাণ 36,000 কোটি টাকারও বেশি। সরকার দিচ্ছে 2.5% ইনসেন্টিভ। তো ইনসেন্টিভের টাকা এবং ডলারের রেট গ্যাপটা কমে আসার কারণে দুটো যোগ করে রাসেলের পরিবার পাচ্ছে ডলার প্রতি 122 থেকে 125 টাকা। সো বাড়তি টাকার লোকটা যখন 1 টাকায় নেমে আসে, তখন রাসেলের মতো মানুষ কেন ঝুঁকি নেবে? তারা ব্যাংকেই গেল। দাঁড়ান ভাই, তার মানে তো সব ঠিক হয়ে গেছে। রেকর্ড রেমিটেন্স, ভূতেও পালাইছে, আমরা জিততে গেছি। আস্তে, একটু তিতা সত্য কথা বলি, এই রেকর্ডের বড় অংশটাই ছিল একবারের ঘটনা। ঈদের আগে মানুষ একসাথে পরিবারের জন্য বেশি টাকা পাঠিয়েছে, সেই সাথে টাকার মান কম থাকার কারণে একই ডলারের বেশি পরিমাণ টাকা এসেছে। আবার দেশ ছিল অস্থির, এই অস্থির অবস্থাতে অনেকেই তার পরিবারের জন্য একটু বেশি টাকা পাঠিয়েছিল। এই রেকর্ডটা সত্যি, কিন্তু এটাকে আসলে বড় করে দেখানোর কিছুই নেই। একটা রেকর্ড মাস মানেই কোনো কাঠামোগত পরিবর্তন না। গ্যাপ বাড়লে, ইনসেন্টিভ কমলে কিংবা ঈদের মৌসুম পার হলে ভূতেরা আবার ফিরে আসবে। চুপ করে থাকা মানেই কিন্তু হারিয়ে যাওয়া নাই, তারা শুধু অপেক্ষা করছে সঠিক টাইমের। আমরা তো রাসেলদের বিলিয়ন বিলিয়ন ডলার ঠিকই নিচ্ছি, সেই টাকা দিয়ে আমাদের রিজার্ভ ভরে ওঠে, সরকার চলে, আমাদের টাকার মান ঠিক থাকে, কিন্তু বিনিময়ে আমরা এই রাসেলদেরকে কি দিচ্ছি? প্রশ্নটা একটু থামিয়ে ভাবার মতো, কারণ এটা কোনো সংখ্যার অধ্যায় নয়, এই অধ্যায়টা মানুষের। শুরুটা হয় এয়ারপোর্টে পা রাখার আগেই, কারণ সরকারের নিজের শ্বেতপত্র বলছে দক্ষিণ এশিয়ার ভিতরে অভিবাসন খরচ সবচাইতে বেশি আমাদের এই বাংলাদেশেই। আর রাসেলকে দেশ ছাড়তে ভিটে বাড়ি বন্ধক রাখতে হয়েছে, চড়া সুদে ঋণ নিতে হয়েছে, কারণ মাঝখানে বসে আছে এক বিশাল আদম চক্র যারা চাকরিকে সোনার দামে বিক্রি করে। কিন্তু সরকারি সংস্থা বয়েসেলের মাধ্যমে গেলে এই খরচটা প্রায় শূন্যের কাছাকাছি, কিন্তু বেশিরভাগ রাসেলের জন্যই এই রাস্তাটা পুরোপুরি বন্ধ। আর বিদেশে যাওয়ার পরে কি হয়? জাতিসংঘের বিশেষজ্ঞ টিম মালয়েশিয়াতে শ্রমিকদের যে শোষণ নিপীড়ন হচ্ছে সেটা নিয়ে অনেক শঙ্কা জানিয়েছে। ঋণের জালে আটকে পড়া, পাসপোর্ট নিয়ে নেওয়া, ডেড বন্ডেজের ঘটনা এখন ওখানে অজস্র। চিন্তা করেন, বিদেশে যাওয়ার জন্য রাসেল বড় একটা ঋণ নিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে। যাওয়ার পরে তার বেতনের একটা বড় অংশ কেটে রাখা হচ্ছে ঋণ পরিশোধের জন্য। মালিকের কাছে তার পাসপোর্ট জমা রাখা, সে দেশেও ফিরে আসতে পারছে না, কারণ টিকিট কাটার টাকাটাও তার নেই। যে স্বপ্নের জন্য রাসেল সবকিছু বিক্রি করে এসেছিল, সেই স্বপ্নের কাছে রাসেল এখন বন্দী। এবার আসি এয়ারপোর্টে, যেখানে বছরের পর বছর আমাদের প্রবাসী ভাইরা অপমান আর লাঞ্ছনা ছাড়া কিচ্ছু পায়নি। তাদের জন্য একটা বসার চেয়ার পর্যন্ত থাকে না। আর যদি আসার সময় কেউ একটু বেশি লাগেজ নিয়ে আসে, হয়রানি যে কাকে বলে এবং কত প্রকার কি প্রবাসী ভাইরা খুব ভালোভাবে এটা জানে। ভাগ্যের নির্মম পরিহাসে যদি কেউ মারা যায়, তাহলে তার লাশটা ওখান থেকে আনা থেকে শুরু করে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বের করা পর্যন্ত যে কতটা হয়রানি আর অপমান অপদস্থের শিকার হতে হয় তার পরিবার পরিজনকে, দিন শেষে তারা মনে করে লাশটা মনে হয় না নাই ভালো ছিল। এটা তো তারা ডিজার্ভ করে না। তারপরে 2024 শেষে এসে খুললো প্রবাসী লাউঞ্জ। ইতিহাসে এটাই প্রথম প্রবাসীদের জন্য লাউঞ্জ তৈরি হয়েছে, তাও আবার একটাতে ঠিকমতো ভেন্টিলেশন সিস্টেম নাই। কথা হচ্ছে যে এয়ারপোর্ট দিয়ে 10 লক্ষের উপরে প্রবাসী ভাই যাওয়া আসা করছে, 2টা ঘর কি সেখানে আসলে এনাফ? একটা তেতো কথা বলি, এয়ারপোর্টে যে কর্মকর্তা এই রাসেলদেরকে অপমান করে, অপদস্থ করে, তাদেরকে বসতে দিতে চায় না ঠিক মতো, তার বেতনের টাকাটাও কিন্তু এই রাসেলদের পাঠানো টাকা থেকেই আসে। মালিক যাকে ভাবছি সে শুধু হয়তো বা আমাদের পকেটটা ভরছে, কিন্তু যাকে বোঝা ভাবছি সেই আসলে পুরো দেশটাকে টেনে নিয়ে যাচ্ছে। এবার এসেছে আবার নতুন একটা ভয়, যে মধ্যপ্রাচ্য থেকে আমাদের অর্ধেকের বেশি রেমিটেন্স আসে,
সেখানে নেমে এসেছে এখন যুদ্ধের ঝড়। ভাবুন তো, এখন রাসেলের পুরো ক্যাম্পটাই যদি যুদ্ধের কবলে পড়ে। সমস্যাটা শুধু ওই একটা যুদ্ধ না, সমস্যাটা আমাদের কাঠামোগত সমস্যা। 1 নাম্বার, আমরা পুরোপুরি ঝুলে আছি জ্বালানি তেলের দামের উপরে, কারণ জ্বালানি তেলের দাম কমে গেলে গালফের কনস্ট্রাকশন কমে যায় আর চলে যায় রাসেলদের চাকরি। 2 নাম্বার, এই দেশগুলো এখন নিজেদের দেশের শ্রমিকদের বেশি অগ্রাধিকার দিচ্ছে, মানে নিজের দেশের নাগরিকদের চাকরি আগে এবং বাইরের থেকে আসা শ্রমিকদের চাকরি পরে। আর 3, আমরা একটা অঞ্চলের উপর এবং একটা জিনিসের উপরে নির্ভরশীল হয়ে বসে আছি, সেটা হচ্ছে সস্তা শ্রম। আমরা পেশি বিক্রি করি, মাথা না। যে শ্রমিক সবচেয়ে সস্তা তার চাকরি সবার আগে যায়। আমাদের পুরো সিস্টেমটা দাঁড়িয়ে আছে এমন এক জায়গাতে যেটা সবচেয়ে আগে ভেঙে যায়। প্রশ্ন হচ্ছে, একটা ঝড়েই যদি পুরো কাঠামোটা ভেঙে যায় তাহলে সেই কাঠামোটা কতটা শক্তিশালী? আমরা এক পায়ের উপর ভর দিয়েই দৌড়ানোর চেষ্টা করছি। তাহলে সমাধানটা কি? আমি বলবো আমাদের 3টা স্তম্ভের উপর দাঁড়াতে হবে। 1 নাম্বার, টাকা। অফিসিয়াল এবং হুন্ডির রেড গ্যাপটা তুমি শূন্যের কাছাকাছি নিয়ে আসতে হবে। যতক্ষণ এই রেড গ্যাপটা বেশি থাকবে ততক্ষণই ওই ভূতেরা আবার ফিরে আসার রাস্তা খুঁজবে। সেকেন্ডলি হচ্ছে, এই টাকা পাচারকারী যে কার্টেলগুলো আছে তাদেরকে ভেঙে ফেলতে হবে, যাতে তারা এই গ্যাপটাকে ইউজ করে আর টাকা পাচার করতে না পারে। 2 নাম্বার, সম্মান। অভিবাসন খরচ কমিয়ে আনতে হবে, দালাল সিন্ডিকেটকে ভেঙে চুরমার করে দিতে হবে, এবং রাসেলের মতো মানুষ যদি দেশের বাইরে বিপদে পড়ে আমাদের দূতাবাস যেন তাদের পাশে দাঁড়ায়। এয়ারপোর্টে চেয়ার আর লাউঞ্জ ভালো শুরু, কিন্তু এটাই কি সম্মান? সম্মান দেওয়ার আরো অনেক কিছু আছে, ভাবতে হবে। 3, ভবিষ্যৎ। আমাদের ধীরে ধীরে সরে আসতে হবে সস্তা শ্রম থেকে দক্ষ অভিবাসনে। রাসেল যদি মাথায় বিক্রি করতে পারে পেশির বদলে দক্ষতা, তার সম্মান হবে দ্বিগুণ, সেই সাথে তার ইনকাম। আর শুধু মধ্যপ্রাচ্য না, বাজার ছড়িয়ে দিতে হবে চারিদিকে, না হলে প্রতিনিয়ত অনিরাপদ পথে ইউরোপে পাড়ি দেওয়া যেভাবে বাড়ছে, এটাই হবে আমাদের পরবর্তী সংকট। এই 3টা একসাথে না হলে আসলে কোনোটাই হবে না। এই 3টা স্তম্ভ একসাথে শক্ত করে দাঁড়ালেই আমাদের দেশটা এগিয়ে যাবে উন্নয়নের দিকে। ভিডিওটা শেষ করি রাসেলকে দিয়ে। কল্পনা করুন 2 বছর পরে এই রাসেলই সেই একই এয়ারপোর্ট দিয়ে দেশে ফিরে এসেছে। প্রশ্নটা হচ্ছে, এবার রাসেলকে কি দেওয়া হবে? এবার কি তাকে তার আত্মত্যাগের জন্য যোগ্য সম্মান এবং স্বীকৃতি দেওয়া হবে, নাকি সেই আগের মতোই লাঞ্ছনা, অবহেলা এবং শীতল মুখ? কারণ সত্যটা হলো, বাংলাদেশ চলে এমন কিছু মানুষের গোপন আত্মত্যাগের কারণে যাদেরকে আমরা কখনোই দেখি না, আর এটাই বাস্তবতা। আপনার কি মনে হয়, আমরা কি আদৌ পর্যন্ত এই রাসেলদেরকে তার যোগ্য সম্মানটা দিতে পেরেছি? আমি রেজওয়ান, দেখা হবে পরের ভিডিওতে।